তো ক্লাস 12 থার্ড সেমিস্টার, আগের দিন তোমাদের ইউনিট 1 এর চ্যাপ্টার 1 স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীর সমস্ত এমসিকিউ দুটো পার্টে, আলাদা আলাদা দুটো পার্টে ভিডিও আপলোড করা হয়ে গেছে। এবার হচ্ছে পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন করাবো। টোটাল পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন মনে হয় 20টা আছে, তার মধ্যে এই পার্টে হচ্ছে 14টা করাবো, পরের পার্টে বাকি 6টা একটা ছোট পার্ট করে বার করে দেবো, ওইখানে কমপ্লিট করাবো। তাছাড়া বাকি হচ্ছে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসাসিনেজিং, রিয়েল সেন্টেন্স, ট্রু ফলস, সেগুলো একটা একটা পার্টে করিয়ে ছোট ছোট জাস্ট ভিডিও বানিয়ে পার্টে করিয়ে এই ইউনিট 1 চ্যাপ্টার 1 শেষ করবো। এবার চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3। থার্ড সেমিস্টার যেহেতু চালু করতে একটু লেট হয়েছে, তার জন্য হয়তো পুরোটা কমপ্লিট করা যাবে না, কিন্তু ফোর্থ সেমিস্টার শুরুর থেকে কমপ্লিট করানো হবে কোশ্চেন এবং তার সাথে থিওরিও। যেহেতু এই চ্যাপ্টারে থিওরি সেভাবে বেশি লাগছে না, তো কোশ্চেন করানোর সাথে সাথে থিওরি সুন্দরভাবে কমপ্লিট করছে, বাকি যেগুলো থিওরি এক্সট্রা লাগবে থিওরি করাবো। তো চলো, প্রথম প্রশ্ন আজকে, পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল কাজ করে তা হলো, দেখো পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া কাজ করে তা হলো তড়িতাদান। কেন? দেখো, তড়িতাদানের সোজা হিসাবে তড়িতাদান বলতে গেলে, তড়িতাদান হলো পদার্থের এমন একটি গুণ বা বৈশিষ্ট্য বা ধর্ম যার কারণে কোনো বস্তু অন্য বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে কোনো পদার্থে, ধরো যে কোনো পদার্থের মৌলিক ধর্মের কারণে সেটি অন্য কোনো বস্তুর উপর আকর্ষণ বা বিকর্ষণ বল করে, এই ধর্মটাকেই তড়িতাদান বলছে। তো এইটা তড়িতাদান। তো এই উত্তরটা কি হবে? পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তা হলো তড়িতাদান। ঠিক আছে, তো দেখো এটার এইটুকুই উত্তর, কিন্তু ছোট্ট করে লিখে দিচ্ছি, ওইটা একবার পড়ো, ব্যাস তাতেই হবে। তো আমি লিখে একবার তোমাদের কাছে পেশ করছি। তো লিখে নিলাম, এটা দেখে নাও। কোনো পদার্থের মৌলিক ধর্মের কারণে সেটি অন্য কোনো আহিত বস্তুর ওপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে, সেই ধর্মটিই হলো তড়িতাদান। এটুকু বললেই হবে। এর নিচে ছোট্ট করে লিখে নিতে পারো, এখানে সহজ কথা বলে কি বলছে, সহজ কথা বলে লিখতে পারো যে তড়িতাদান হলো বস্তুর এমন একটি গুণ যার দ্বারা কোনো বস্তুর অন্য কোনো বস্তুর উপর আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। বুঝতে পেরেছো আশা করি এটা? আরো সহজভাবে বললে, ধরো কোনো বস্তুর উপর ভর থাকে, আমরা তো জানি ভর থাকে, তার জন্য তার উপর মহাকর্ষ বল ক্রিয়া করে, পৃথিবী তার কেন্দ্রের দিকে সেই বলটাকে টানতে চায়। যেমন আমাদের ভর আছে, আমাকে 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 পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতে চায়, ঠিক তেমনই ঠিক তেমনই পদার্থের একটি বিশেষ ধর্ম হলো তড়িতাদান। পদার্থের একটি বিশেষ ধর্ম হলো তড়িতাদান। এই তড়িতাদান থাকার কারণে দুটি বস্তু একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করে, যাকে আমরা তড়িৎ বল বলি। ঠিক আছে, তাই একেই আমরা তড়িৎ বল, যে বল দ্বারা আকর্ষণ করছে এটাকে তড়িৎ বল বলছি। তাহলে এখানে দেখো, পদার্থের যে ধর্মের জন্য তড়িৎ বল ক্রিয়া করে তা হলো তড়িতাদান। ঠিক আছে, দ্বিতীয় নম্বর প্রশ্ন। এবোনাইটকে পশম দিয়ে ঘষলে এবোনাইট যে ধরনের আধান সৃষ্টি হয় সেটি হলো, এর আগের এমসিকিউতে তোমাদের আমি বলেছিলাম যে স্থির তড়িৎ শ্রেণীটাকে মুখস্থ করতে। এবার দেখো ওই শ্রেণীতেই উত্তর আছে। শ্রেণীতে তোমরা যদি খেয়াল করো কি কি আছে আমার সাথে তো বলো, পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব পদার্থ, এবোনাইট, গালা, অ্যাম্বার, রজন, সেলুলাইট। এখানে কি বলছে? এবোনাইটকে পশম দিয়ে, পশম ফার্স্টেই আছে, আর এবোনাইট পশম, কাঁচ, কাগজ, রেশম, কাঠ, মানব দেহ, ধাতব পদার্থ, এবোনাইট, মানে 3 একে 3 দুগুণ 6, 7 আর 8 নম্বরে আছে, এবোনাইট 8 নম্বরে আছে। তাহলে পশম প্রথমে, যে প্রথমে থাকবে সে ধনাত্মক আধান আহিত হবে, যে পরে থাকবে সে ঋণাত্মক আধান আহিত হবে। তাহলে এখানে দেখো, তাহলে এবোনাইট যেহেতু পরে আছে, তাহলে এবোনাইট ঘষলে এবোনাইটের যে আধান সৃষ্টি হয় সেটি হচ্ছে ঋণাত্মক আধান। উত্তর বেরিয়ে গেল, এমসিকিউরই প্রশ্ন। এবার বলছে 3 নম্বর প্রশ্ন, বলছে তড়িতাদানের মাত্রা হলো, তড়িতাদানের মাত্রা আমরা কি জানি? তড়িতাদান বার করার আগে আমরা কি জানি? তড়িৎ প্রবাহ মাত্রা I ইকুয়ালস টু Q/T। কিউ হচ্ছে চার্জ এবং টি হচ্ছে সময়ের মাত্রা। তাহলে এখান থেকে কিউ এর মান বার করতে পারবো। তাহলে সহজ কথা 3 নম্বর লিখেই করে দিই, 3 নম্বরটা জাস্ট লিখেই করে দিই। 3 নম্বর এখানে লিখে দিচ্ছি, ছোট্ট যেহেতু ছোট্ট লিখতে টাইম লাগবে না। আমরা কি জানি? এখানে লিখি,
না লিখে নি, তারপর তোমাদের বলবো। লিখে নিলাম কারণ জুম ইন জুম আউট করতে আবার টাইম লাগবে, তার জন্য লিখতেও সময় নষ্ট হবে, আমি লিখে নিলাম জাস্ট। আমরা জানি তড়িৎ প্রবাহ মাত্রা আই, তড়িৎ প্রবাহ মাত্রা আই, এটা তোমরা 11-এ পড়েছো। মানে হলো প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে। তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি, প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, তোমরা এর আগেও পড়েছো। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রাকে আমরা আই দ্বারা লিখি, তাহলে আই ইকুয়ালস টু প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ প্রবাহিত হচ্ছে, চার্জকে প্রবাহিত হচ্ছে প্রতি সেকেন্ডে টি। কিউ এখানে কি, কিউ হচ্ছে তড়িৎ আধানের মান, তড়িৎ আধান যে আধানটা প্রবাহিত হচ্ছে তার মান। পাশে লিখে দিই, এখানে কিউ এর পাশে লিখে দিই, কিউ এর পাশে লিখে দিই তড়িৎ আধানের মান, তড়িৎ আধানের মান তড়িৎ আধানের মাত্রা লিখে দিতে পারবো, মাত্রা কি হচ্ছে তড়িৎ আধানের মাত্রা। আইটা কি, টিটা কি হচ্ছে, টিটা সময়ের মাত্রা, মাত্রা বা সময়ের মান মাত্রা দিয়ে প্রকাশ করছি, যেহেতু এখানে মাত্রা দিয়ে প্রকাশ করতে বলেছে। আইটা কি তড়িৎ প্রবাহ মাত্রা, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা প্রবাহ মাত্রা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি বার করতে হবে, তড়িৎ আধানের মাত্রা, তাহলে এখানে এই কিউটাকে বার করতে হবে। তাহলে কিউ ইকুয়ালস টু, দেখো কিউ এর নিচে টিটা ভাগে আছে, যখনই উল্টো দিকে যাবে তখন গুণে যাবে। তাহলে আই যেরকম আছে না, এটা যদি উল্টে দিচ্ছি, আই যেরকম আছে টিটা কিউ এর গুণে আছে, তাহলে এদিকে ভাগে চলে যাবে টি। বা এরকম না করলো, ধরো এখানে ইজিকুয়াল টু আছে, এখানে কিউটা লিখলাম, এখানে আইটা লিখলাম, এই যে টিটা ভাগে আছে, টিটা এদিকে গুণে চলে যাবে, টি চলে যাবে, কিউ ইকুয়াল আই টি, তাহলে এদিকে ঘুরিয়ে লিখলে কিউ ইকুয়ালস টু আই টি। এটাই হয়ে গেল। এখানে আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, টিটা হচ্ছে সময়ের মাত্রা। তাহলে উত্তরটা কি, উত্তরটা আইটি। উত্তরটা দেখেন ওখানে আইটি উত্তর, ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন। আচ্ছা, পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নগুলো 4 নম্বর এরকম থাকে না, এটা হচ্ছে 5 নম্বর পেজের ফার্স্ট প্রশ্ন। তোমাদের বই এটা 1 বছর পুরনো, তাই হয়তো পেজটা এদিক ওদিক হলেও হতে পারে, এটা 5 নম্বর পেজ, কিন্তু প্রশ্ন একই থাকবে। তো তোমরা দেখে নাও, এটা পরের প্রশ্ন। প্রকৃতিতে এটা হচ্ছে তড়িৎ আধানের নিত্যতা সূত্রের পরে যে এটা আছে, এই যে তড়িৎ আধানের নিত্যতা সূত্র, তার নিচে এই পরিচ্ছেদটা আছে, তার আগে ওই পরিচ্ছেদটা ছিল, এই পরিচ্ছেদটা কি বলছে, প্রকৃতিতে যে প্রকৃতিতে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান পাওয়া যায় তা সবসময় একটি মূল আধানের মানের অখণ্ড গুণিতক হয়। আধানের ক্ষেত্রে এটাকে বলা হয় আধানের কোয়ান্টাম। আমরা এমসিকিউ চ্যাপ্টারে পড়লাম আধানের কোয়ান্টাম কি বলছে। দেখো আধানের কোয়ান্টাম বলছে 4 নম্বর, আধানের কোয়ান্টাম বলছে কিউ ইকুয়ালস টু এন ই প্লাস মাইনাস এন ই হচ্ছে প্লাস মাইনাস এন ই হচ্ছে, এবং কিউ হচ্ছে তড়িৎ মোট আধান, এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা, ই হচ্ছে ইলেকট্রন আধান, আর এন এখানে অখণ্ড সংখ্যা, এন ইজ ইকুয়াল একটা অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা হবে সংখ্যা। এটাই তো আমরা পড়লাম কোয়ান্টাম সূত্রে। তাহলে আধানের কোয়ান্টাম সূত্র, তাহলে এখানে তাই তো বলছে প্রকৃতিতে যে ধরনের ধনাত্মক বা ঋণাত্মক, প্লাস মাইনাস ধনাত্মক ঋণাত্মক হবেই, ঋণাত্মক আধান পাওয়া যায় না কেন, তা সবসময় একটি মূল আধান, এখানে ইটা হচ্ছে মূল আধান, এই যে ইটা ই ইজ ইকুয়াল টু মূল আধান, এই আধানটা এই মূল আধান বা ইলেকট্রনের আধান, এখানে এটাকে মূল আধান ধরা হচ্ছে বা ইলেকট্রনের আধান ধরা হচ্ছে, ইলেকট্রনের আধান একটু আধার লেখাটা একটু বুঝে নিও, আমি বলে দিচ্ছি কত, 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে কি বলছে, এখানে একটি অখণ্ড মূল আধান মানে অখণ্ড গুণিতক হয়, অখণ্ড গুণিতক। এনটা তো আমরা বললাম অখণ্ড সংখ্যা, তাহলে গুণিতকটা কত, অখণ্ড গুণিতক হবে 1 বসলে 1, 2 বসলে 2 দিয়ে গুণ, অখণ্ড গুণিতক হবে। তাহলে উত্তরটা কোনটা হবে, আধানের কোয়ান্টাম সূত্র, এটা পুরো আধানের কোয়ান্টাম নিয়ে এটা বলে দিয়েছে, তাহলে এটা জানবে তোমরা, বই তো লেখা আছে, পড়তে পারো একবার আধানের কোয়ান্টাম জায়গাটা। তোমাদের এমসিকিউ তো বুঝিয়ে দিলাম, এখানে বুঝিয়ে দিলাম, বলছে কোন বিচ্ছিন্ন আধান সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা, এখানে মাথায় রাখতে হবে কোন বিচ্ছিন্ন
আধান সংস্থায় মানে বিচ্ছিন্ন, কোথা থেকে কোনো শোষণ বা যোজন হচ্ছে না। আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত থাকবে। কেন? কারণ আধান কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এটা সবসময় মাথায় রাখবে। এই মহাবিশ্বে আধানকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। তার জন্য এটা কেবল এটা কি হচ্ছে, এটা কেবলমাত্র এক বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে প্রবেশ করছে। ফলে আধানে কোনো বিচ্ছিন্ন আধান সংস্থা, বিচ্ছিন্ন টোটাল সব থেকে বিচ্ছিন্ন। তার মধ্যে আধানটা অপরিবর্তিত থাকবে। তো তোমাদের এখানে লিখেও দিচ্ছি, তোমরা যদি এটা পড়তে চাও এটুকু পড়ো, ভালো লাগবে পড়ে। উত্তর যতটা পারবো শর্টে লিখে দিচ্ছি, ওটা একবার পড়ো, তোমরা পুরো বুঝে যাবে। তো এটা একটু বেশি বড়ই লেখা হয়ে গেল, কিন্তু দেখো এটা মুখস্থ করার তো কিছু নেই, এটা তোমরা শুধু লিখে নাও খাতায়। লিখে যখন এই কোশ্চেন গুলো একবার রিভিশন করবে, জাস্ট এগুলো একবার রিডিং দেবে, বুঝবে জিনিসটা কি বলতে চাইছি, তাহলে ভিতরের কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। তাহলে হট করে যদি বলে দেয় কখনো, ঠিক আছে এটা ঠিক করবো, যদি কখনো হট করে যদি বলে দেয় যে কোনো বিচ্ছিন্ন সংস্থার আধানের মোট পরিমাণ সর্বদা অপরিবর্তিত, কারণ এই যে অ্যাসাসিন রিজিং এর কারণগুলো, কিছু কারণ দিলে বা অপশনে কিছু কারণ দিলে, তখন যেটা তোমরা বুঝতে পারো, তার জন্য এটা একটু বড় করে লিখে দিলাম, যাতে তোমরা পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। আমি কি চাইছি, প্রত্যেকটা প্রশ্ন এবং সেই প্রশ্ন থেকে ঘুরিয়েও যদি কোনো প্রশ্ন আসে, সেগুলো যাতে তোমরা পারো। শুধুমাত্র বই প্রশ্ন কখনো আসবে না, এর বাইরেও ঘুরে ঘুরে দিতে হবে। আমি তোমাদের বলছি, এই ছায়ার সবকটা প্রশ্ন তোমরা এই প্লে লিস্টে আগেও এমসিকিউ করেছো, ওইগুলো করো, প্লাস এইগুলো, প্লাস কিছু আসবে করে নাও। তোমাদের পরীক্ষার জন্য পুরো তৈরি, কারণ এখান থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখান থেকে তোমাদের বাকি যত সমস্ত এমসিকিউ ঘুরি ফাড়ি আসতে পারে, মোটামুটি এখান থেকে হয়ে যাচ্ছে। তাছাড়া তোমরা যদি আরো ভালো স্কোর করতে চাও, শুধুমাত্র কিছু বই, যেগুলো এমসিকিউ পার্টিকুলার কিছু আলাদা আলাদা বই বা পরীক্ষার আগে যে টেস্ট পেপার গুলো পড়ে সেগুলো করে নাও। আর কিছু আগের বছর পিওয়াইকিউটা আমি করিয়ে দেবো, এই চ্যানেলে পিওয়াইকিউ করিয়ে দেবো, ওইটা দেখে নিও, ব্যাস। আরে কিচ্ছু লাগবে না, আরামসে। তো দেখি প্রশ্ন দেখি। পদার্থবিজ্ঞানে আধানের সংরক্ষণ সূত্র অনুযায়ী আধানকে কখনো নতুন করে সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না। এটা মাথায় রাখবে, যেটা বললাম, আধান কেবল এক বস্তু থেকে অন্য বস্তুতে স্থানান্তরিত হতে পারে। যেহেতু প্রশ্নে বিচ্ছিন্ন আধান সংস্থার কথা বলা হয়েছে, তার মানে এই ব্যবস্থার বাইরে থেকে কোনো আধান ঢুকতে পারবে না। বিচ্ছিন্ন সংস্থা মানে কি? টোটালি বিচ্ছিন্ন, বাইরে থেকে কোনো আধান ঢুকতে পারবে না। আবার ভেতর থেকে কোনো আধানও বাইরে বেরোতে পারবে না, টোটালি বিচ্ছিন্ন। বলে না, তুমি একটা বিচ্ছিন্ন একটা বস্তু বিচ্ছিন্ন করে দিয়েছে, বিচ্ছিন্ন করে দেওয়া মানে কি? টোটালি, যে বাইরের থেকেও কিছু প্রবেশ করে না, ভিতর থেকে কিছু প্রবেশ করে না। তাই ভেতরের আধানগুলি মধ্যে নিজেদের মধ্যে আদান প্রদান হলেও ওই ব্যবস্থার মোট আধান পরিমাণ সর্বদা একই থাকে। দেখো, ভিতরে যে আধানটা আছে সেটা নিজেদের মধ্যে আদান প্রদান করলেও, ভিতরে যে আধানটা আছে সেটা এক জায়গায় গেলে আবার অন্য জায়গা থেকে আধান এক জায়গায় এলো, কিন্তু ওইটাতে ভিতরের আধান বস্তুটা, ফলে বাইরে তো বেরোতে পারছে না কখনো বিচ্ছিন্ন বস্তু হতে সংস্থার ক্ষেত্রে। তার বা বাইরের থেকে কোনো আধান আসতে পারছে না, ফলে এটা সবার অপরিবর্তিত থাকছে। এটা তোমরা লিখে নিও, জাস্ট একবার দিয়ে দিচ্ছি ভালো করে। এটা তোমরা জাস্ট লিখে নিও, স্ক্রিনশট তুলে রাখতে পারো, তারপর এটাকে লিখে নিও, ব্যাস। পরের প্রশ্নটি আমাদের এখানে হচ্ছে 8 নম্বর পাতা ও 1.32 এর লাস্টে যে তড়িৎ পর্দাটা আছে তার পরেই যে পরিচ্ছদ সংক্রান্ত প্রশ্নটা আছে, ঠিক আছে। প্রশ্নটি কি বলছে? কোন ধরনের পদার্থে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন উপস্থিত থাকে? এবার মাথায় রাখবে, মুক্ত ইলেকট্রন কি করে। আমি এমসিকিউ পড়ানোর সময় ভালো করে এই মুক্ত ইলেকট্রনের কনসেপ্ট বুঝিয়ে দিয়েছি। মুক্ত ইলেকট্রন দেখো, একটা নিউক্লিয়াস, একটা পরমাণুতে ভেতরে যে নিউক্লিয়ন গুলি আছে, যেমন কি হচ্ছে প্রোটন, ইলেকট্রন গুলি, ওগুলো আবদ্ধ থাকে বেশি বল দেওয়ার ফলে, ওরা কি মুক্ত চলাচল করতে পারে না। কিন্তু যে ইলেকট্রন তো নিউক্লিয়াসের বাইরে থাকে, তোমাদের ছোট্ট করে একটা ছবিতে দেখিয়ে দিচ্ছি এখানে, এখানে জাস্ট একটা এমনি একটা পেজ, এখানে ছবিতে দেখিয়ে দিচ্ছি। ধরো এখানে একটা নিউক্লিয়াস, এটা ধরো নিউক্লিয়াস আছে, এর মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে, সব আছে, ঠিক আছে। প্রোটন এবং নিউট্রন এগুলো সব ভর্তি আছে। এবার এটা পি আছে,
প্রোটন নিউট্রন ভর্তি আছে, এবং এরা কি হচ্ছে, এরা বেশি বলের আকর্ষণ থাকে, ফলে কি হয়, এরা চলাচল করতে পারে না। কিন্তু নিউক্লিয়াস, এটা ধর নিউক্লিয়াস একটু ভরাট করে দিই, এবং এর বাইরে এইখানে ইলেকট্রন থাকে এরকম, এরকম ভাবে এখানে ইলেকট্রন উপস্থিত থাকে, এখানে ইলেকট্রন থাকে, এর আবার তারও বাইরে ইলেকট্রন থাকে, আবার তারও বাইরেও ইলেকট্রন থাকে, থাকতে পারে থাকতে নাও পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু থেকে যায়। এবার এই যে ইলেকট্রনগুলি, এগুলো কি হয়, এগুলো অত বল দ্বারা আকর্ষণ থাকে না, খুব দুর্বল বল দ্বারা আকর্ষণ করে থাকে, ফলে কি হয়, এরা সহজেই মুক্ত মানে চলাচল করতে পারে। এই ইলেকট্রনটা এখানে ঘুরে এখানে যেতে পারে, এই ইলেকট্রনটা হেঁটে গিয়ে এখানে চলে যেতে পারে, আবার এই ইলেকট্রনটা এখানে চলে যেতে পারে, আবার এই ইলেকট্রনটা এখানে চলে যেতে পারে, আবার এই ইলেকট্রনটা পেছনে এখানে চলে যেতে পারে, ফলে মুক্ত চলাচল করতে পারে, ফলে কি হয়, আধান থেকে পরিবহন করছে। তো সেটা এখানে বলছে কোন ধরনের পরমাণুতে বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন থাকে। বহু সংখ্যক মুক্ত ইলেকট্রন অনেক ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকতে পারে, কিন্তু বহু সংখ্যক, যখন প্রচুর সংখ্যক মুক্ত ইলেকট্রন, তখন তার মধ্যে তড়িৎ প্রবাহ হবে। তড়িৎ প্রবাহ কোনটার মধ্যে করা যায়, দেখো পরিবাহের মধ্যে তড়িৎ প্রবাহ হয়, আমরা জানি পরিবাহিতে তড়িৎ প্রবাহিত হয়। অন্তরক মানে যেটা তড়িৎ প্রবাহিত করে না, হবে না। অর্ধপরিবাহের ক্ষেত্রে, দেখো অর্ধপরিবাহের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন থাকে, কিন্তু পরিবাহিতে সব থেকে বেশি থাকে, তার জন্য সে অর্ধপরিবাহী, যেহেতু তার মধ্যে মুক্ত ইলেকট্রন সংখ্যা কম, পরিবাহিতে সব থেকে বেশি থাকে, তার জন্য পরিবাহী উত্তর। তো এইটাও ছোট্ট করে একটা লিখে দিচ্ছি, এটা জাস্ট এই ছোট্ট করে, কিছুই লেখার নেই, তাও লিখে দিচ্ছি। দেখো তামা বা লোহা বা অ্যালুমিনিয়ামের মতো যে পরিবাহীগুলো আছে, তার বাইরের কক্ষে ইলেকট্রনগুলি খুব কম শক্তি দ্বারা বল ধরে রাখে, কোনো রকম ধরে রাখে, তার জন্য সেইগুলি মুক্ত ইলেকট্রন রূপে ইলেকট্রন প্রদান করে। এটুকু লিখে দিচ্ছি, এটুকু পড়বে, ব্যাপারটা লিখে দিলাম সুন্দরভাবে। এই উত্তরগুলো তোমরা এমনি মনে করেও রেখে দিতে পারো, যেহেতু এমসিকিউ, আর লিখে আসা বেশি ভালো হবে, খাতায় লিখে নিলে পরে যখন কোশ্চেনগুলো রিভিশন করবে একবার এইগুলো পড়বে, তাহলে এই কোশ্চেনের থিওরিগুলো কমপ্লিট হবে পুরো। তামা, লোহা বা অ্যালুমিনিয়ামের মতো পরিবাহী, দেখো এখানে আমি পরিবাহীর কিছু উদাহরণ উল্লেখ করলাম, তামার উপর অ্যালুমিনিয়ামের মতো পরিবাহী পদার্থের পরমাণুর, এই যে পদার্থের পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রনগুলি খুব কম শক্তি দ্বারা ধরে রাখে। বাইরের কক্ষে যে ইলেকট্রন, বললাম না বাইরের কক্ষে ইলেকট্রন থাকবে, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলি, একদম যে বাইরের কক্ষ, দেখো প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরের কক্ষ থাকে, তারপর কক্ষ, এখন বাইরের কক্ষগুলো ইলেকট্রনগুলি খুব কম শক্তি দ্বারা ধরে রাখে কোনো রকম, এই যে কোনো রকম বা ধরে রাখে কোনো রকম, এগুলি সহজেই মুক্ত হয়ে চলাফেরা করতে পারে, যা তড়িৎ পরিমাণ সাহায্য করে। এই মুক্ত ইলেকট্রনগুলি চলাফেরা করে, তাদের তড়িৎ পরিমাণ, কিন্তু প্রোটন বা নিউট্রন, এইটা দেখো, এটা দরকার নেই কোশ্চেনের ক্ষেত্রে, কিন্তু এটা মনে রাখবে, কিন্তু প্রোটন বা নিউট্রন ভেতরে আটকে থাকে এবং তারা চলাফেরা করতে পারে না, এটা দরকার নেই। যেহেতু তারা চলাফেরা করতে পারছে, তার জন্য পরিবাহী ক্ষেত্রে এটা হবে। অর্ধপরিবাহী কেন হবে না, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কম মুক্ত ইলেকট্রন থাকবে, বহু সংখ্যক ইলেকট্রন থাকবে হচ্ছে পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কম থাকবে, অন্তরকের ক্ষেত্রে থাকবে না। অর্ধপরিবাহী অন্তরক দুটো হচ্ছে, অন্তরকের ক্ষেত্রে থাকবেই না, কম বেশি, সবথেকে বেশি সংখ্যা হবে পরিবাহীর ক্ষেত্রে, ঠিক আছে। তবে দেখো এটা তোমরা লিখলাম, এর নিচে লিখে নেবে সব থেকে কম থাকবে, এখানে লিখবে সব থেকে বেশি সংখ্যক থাকবে পরিবাহীর ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন, তারপর থাকবে হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে, অন্তরের ক্ষেত্রে খুবই কম সংখ্যক বা নাও থাকতে পারে, এটুকু লিখবে ব্যাস, ঠিক আছে। এবার দ্বিতীয় প্রশ্ন কি বলছে, ভূ সংলগ্ন পৃথিবীতে কোনো ড্যাশ আধান থাকতে পারে না। ভূ সংলগ্ন পৃথিবীতে কোনো ড্যাশ আধান থাকতে পারে না, তবে ড্যাশ আধান থাকা সম্ভব। ভূ সংলগ্ন পৃথিবীতে, এটা উত্তর হবে, ভূ সংলগ্ন পৃথিবীতে কোনো মুক্ত ইলেকট্রন থাকতে পারবে না। কেন মুক্ত ইলেকট্রন থাকতে পারে না? মুক্ত ইলেকট্রন আমরা কি বললাম, ওই যে একটা এমসিকিউ তে বললাম না, বাড়ির ছাদের উপরে যে মুক্ত ইলেকট্রন গুলি আছে, ওই যে বজ্রবর নিচে যে মুক্ত ইলেকট্রন সেগুলি মাটিতে মিশে যাচ্ছে, ফলে মুক্ত ইলেকট্রন ভূ সংলগ্ন পরিবাহে থাকবে, সে মুক্ত ইলেকট্রন গুলি মাটিতে মিশে যাবে, ফলে আধান থাকতে পারবে না। তবে ড্যাশ আধান থাকবে, তবে বদ্ধ আধান থাকতে পারে, বদ্ধ আধান থাকতেই পারবে। কাজে বদ্ধ আধান কখন মাটিতে যেতে পারবে না, কাজে ও তো বদ্ধ অবস্থা আছে, ও তো যেতেই পারবে না, বুঝতে পেরেছো? এটাও লিখে দিচ্ছি ছোট্ট করে। তো 2 নম্বরের উত্তরটা সুন্দরভাবে লিখে নিয়েছি। 2 নম্বরের উত্তরটা হচ্ছে, কোনো পরিবাহীকে মাটির সাথে যুক্ত করলে তার মুক্ত আধান মাটিতে চলে যায়,
কিন্তু কাছাকাছি মাটিতে চলে যাবে, মুক্ত আধান সর্বদা মাটিতে চলে যাবে। আর কিন্তু বদ্ধ আধান যেটা হবে, কিন্তু কাছাকাছি অন্য কোনো আধানের আকর্ষণে যে বদ্ধ আধান আটকে থাকে তা মাটি যেতে পারে না। মানে বদ্ধ আধান তো একটা আধানের দ্বারা আকর্ষণ করে থাকে, যেটা আমি দেখো এমসিকিউ তে তোমাদের বুঝিয়েছি বদ্ধ আধান মুক্ত আধান কোনটা। আকর্ষণ করে থাকে, ফলে কি হয়, সে আর মাটিতে যেতে পারে না কখনো, যেহেতু সে আকর্ষণে আবদ্ধ, তাই সে মাটিতে যেতে পারে না। ঠিক আছে, তাও একটা উদাহরণস্বরূপ একটা এখানে একটা দেখিয়ে দিই জাস্ট, এখানে এই যে এইখানে একটা আছে, এই যে ধরো এটা একটা, এটার কনসেপ্ট পুরোপুরি নয়, কিন্তু তা এটা তো বুঝতে পারবে। ধরো স্থির তড়িৎ হবে ধরো এটা একটা কাচদণ্ড, এটার মধ্যে আধান ছিল। এই যে পাত্রের এটা বি সি, এই পাত্রে কোনো আধান নেই। যখনই কাছে আনবো তখন কি হবে, কাছের প্রান্তে বিপরীত আধান এবং দূরের প্রান্তে সমাধান উৎপন্ন হবে। এবার এই যে কাছের প্রান্তটা, এটা বিপরীত আধান, হবে এটা পজিটিভ, এটা নেগেটিভ। দেখতে পাচ্ছ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, মানে ধনাত্মক ঋণাত্মক। এরা কি হচ্ছে, পরস্পরকে আকর্ষণ করছে। ফলে কি হচ্ছে, এই বিন এখানে বি এর সামনে যে আধানটা, এই নেগেটিভটা, এটা আবদ্ধ হয়ে যাচ্ছে, ফলে যেতে পারবে না, কারণ আকর্ষণ করে আছে না। এই যে ধরো এই দুটি পেন, এই দুটি পেন এই দুটি পেন যখনই আকর্ষণ করবে তখন কি হবে, দুজনে কাছে টানবে। দূরে সরালে কি হবে, আকর্ষণ করবে, কাছে আনার চেষ্টা করবে। কিন্তু এই সিটা কি নেই, সিটা কোনো আকর্ষণ নেই, যে অনেক দূরে আছে, ফলে সে এই মুক্ত। সেম জিনিস, আশা করি বুঝতে পেরেছো। এবার 3 নম্বর প্রশ্নের উত্তর। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর, পরিবহন পদ্ধতিতে একটি আহিত বস্তু দ্বারা একটি পরীক্ষাধীন বস্তুকে তড়িতাহিত করতে হলে বস্তু দুটিকে পরস্পরের সংস্পর্শে আনতে হবে কি? এটা প্রশ্ন একটা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পরীক্ষাধীন বস্তুটি কি ধরনের আধান তড়িতাহিত, মানে কি ধরনের তড়িতে আহিত হবে? বুঝতে ভালো করে। পরিবহন পদ্ধতি, পরিবহন পদ্ধতিতে যখনই একটি আহিত বস্তু, মানে যার মধ্যে আধান আছে, এবং একটি পরীক্ষাধীন বস্তু, মানে যার মধ্যে আধান নেই, তড়িদাহিত করতে হলে, পরীক্ষাধীন বস্তুকে তড়িদাহিত করলে, মানে যার মধ্যে আধান নেই, পরীক্ষা এমন একটা বস্তু যার মধ্যে আধান নেই, যেটা পরীক্ষা করছি, তাকে তড়িদাহিত মানে আধান আহিত করতে হলে বস্তুকে পরস্পর সংস্পর্শে আনতে হবে। এ দেখো, এটা মাথায় রাখবে, যখনই পরিবহন পদ্ধতি বলবে তখন কি হবে, এই ধরো এই দুটি পেন, কালো এবং নীলটা, যখনই পরিবহন পদ্ধতি বলে তখন দুটিকে কাছাকাছি আনতে হবে, স্পর্শ করাতে হবে। ধরো এই যে এই সাদা পেনটার মধ্যে কোনো আধান নেই, কিন্তু পিঙ্ক পেনটার মধ্যে আধান আছে, যখনই পরিবহন পদ্ধতি লাগাতে হবে তখন কাছে আনতে হবে, তাহলেই কাজ করবে। তড়িতাবেশ কি, এই যে তড়িতাবেশ যখন কাছে লাগাতে হবে না, কিন্তু পরিবহন পদ্ধতি মাথায় রাখবে যখন কাছে আনতে হবে। এই দুটো তফাৎ আছে এর মধ্যে। এই যে তড়িতাবেশ যখন থেকে দূরে সরেছিল, দূরে পরিবহন পদ্ধতি, এই তড়িতাবেশের ক্ষেত্রে কাছে আনিনি, মানে কাছে এনেছি কিন্তু স্পর্শ করায়নি, কিন্তু পরিবহন পদ্ধতিতে সর্বদা স্পর্শ করাতে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে উত্তর হ্যাঁ। এবং যখন স্পর্শ করাচ্ছি, ভালো করে বুঝবে, ধরো এই সাদা প্যান্টের মধ্যে কোনো আধার নেই, এই নীল প্যান্টের মধ্যে, এই সাদা প্যান্টের মধ্যে কোনো আধার নেই, বইটা ছেড়ে দাও, পিছনে একটা এই পেপার দিয়েছি, তো এই সাদা পেনটার মধ্যে কোনো আধার নেই, এবং এই পিঙ্ক পেনটার মধ্যে ঋণাত্মক আধান আছে, ধনাত্মক হতে পারতো, যে কোনো একটা আধান। যখন স্পর্শ করাচ্ছি কি হচ্ছে, এর যে ঋণাত্মকটা আধানটা এটার মধ্যে থাকছে, প্লাস কিছু সংখ্যক এটার মধ্যেও চলে যাচ্ছে, পরিবহনের মাধ্যমে কিছু সংখ্যা এটার মধ্যে চলে যাচ্ছে, ফলে কি হচ্ছে, তারা কি হচ্ছে, দুটোতেই সেম আধান থাকছে। মাথায় রাখবে, দুটোতেই সেম আধান থাকছে। বা এটা যদি ধনাত্মক হতো, এটা তো নিস্তড়িত, এই সাদা প্যান্টে কিছু নেই, এটা পরীক্ষালব্ধ বস্তু। এটার মধ্যে ধরো ধনাত্মক আধান, যখনই স্পর্শ করবে তো ধনাত্মক আধান কিছুটা এর মধ্যে প্রবেশ করবে, এবং কিছুটা এর মধ্যেও থাকবে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে, তাহলে পরীক্ষাধীন বস্তুটি কি ধরনের তড়িতে আহিত হবে? সমধর্মী আধানে আহিত হবে। বিপরীতধর্মী কি হবে, এখনই কি বললাম, ধরো এটার মধ্যে পজিটিভ আছে, যখনই স্পর্শ করবো তাহলে কি নেগেটিভটাও নেই কারোর মধ্যে, এটা তো নিস্তড়িত, এই সাদা প্যান্ট নিস্তড়িত, এটার মধ্যে ধনাত্মক আধান দুই থাকে, দুটো যখন করবো তো দুটোর মধ্যে ধনাত্মক আধান প্রবেশ, এটাতে প্রিন্টটা থেকে কিছুটা ধনাত্মক আধান এর মধ্যে প্রবেশ করবে। আবার যদি আবার যদি পিঙ্কটার মধ্যে ঋণাত্মক আধান থাকে, এর মধ্যে কিছু না থাকে, যখনই প্রবেশ করবে তখন দুটিকে স্পর্শ করবে, তখন দুটোর মধ্যে ঋণাত্মক আধান প্রবেশ করবে, কিন্তু তার মধ্যে কি কোনো ধনাত্মক আধান থাকবে না, যেটা একটাই আধান। সবাই বুঝতে পেরেছো?
এরটা ছোট্ট করে একটা লিখে দিচ্ছি, লিখে নিও। দেখো ছোট্ট করে লিখে নিলাম উত্তরটা। পরিবহন পদ্ধতিতে আমি যেটা বলছিলাম সেটাই। দেখো তোমরা এই প্রশ্ন উত্তরগুলো লিখে নিলে কি হবে, তোমরা যখন কোনো সময় আরেকবার প্রশ্নটা পড়বে তাহলে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আর যদি না চাও তোমরা ডাইরেক্ট এই প্রশ্নটা একবার উত্তরটা পড়ে নেবে, ব্যাস মনে থাকবে। পরিবহন পদ্ধতিতে আধান দেওয়ার জন্য দুটি বস্তুকে স্পর্শ করাতেই হবে। পরিবহন পদ্ধতিতে আধান দেওয়ার জন্য দুটি বস্তুকে স্পর্শ করাতে হবে, এটা মাথায় রাখতে হবে, স্পর্শ করতেই হবে, স্পর্শ করতে হবে। তড়িতাবেশের ক্ষেত্রে স্পর্শ করতে হবে না, দূরে রাখতে হবে। আর তড়িৎ পরিবহন পদ্ধতি স্পর্শ করতে হবে। আর স্পর্শ করালে আহিত যে বস্তু মানে যার মধ্যে আধান আছে, আহিত বস্তু মানে আধান আছে, ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক আধান আছে, যে কোনো একটা আধান আছে। আহিত বস্তু মানে যে কোনো একটা আধান আছে, ধনাত্মক ঋণাত্মক যে আধান আছে, আধানই অন্য বস্তু ছড়িয়ে পড়বে। তাই দুটি বস্তুর আধান একই রকম, ফলে কি আরেকটা বস্তু যে তার মধ্যে আধান নেই, ফলে যে মধ্যে আধান আছে সেই আধানটাই পরের বস্তু ছড়িয়ে পড়বে। তাহলে একই আধান পড়বে, একই রকমের আধান বা সমতড়িৎ উৎপন্ন সমতড়িৎ হয়। ঠিক আছে, এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন। আচ্ছা 4 নম্বর প্রশ্নটা আমি দেখো আমি আগের থেকে করে আসছি, আমি এখানে পড়ে পড়েই করবো, আর তোমরাও বুঝবে আমিও বুঝবো। 4 নম্বর প্রশ্নটা আমি দেখলাম একটুখানি, এই মধ্যে একটুখানি টাফ বলতে পারো, একটু টাফ বলতে পারো, এই পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্নের মধ্যে বলছি। ঠিক আছে, দেখি কি প্রশ্ন। আচ্ছা, একটু বড় করে দিই। একটি ফাঁপা পরিবাহী গোলকের ভেতরের পৃষ্ঠে সি এবং বাইরের পৃষ্ঠে ডি। ছবি করে করে যায়, বুঝতে পারছি এটা একটু বড় হবে, ছবিটা করে করে যায়। একটা ফাঁপা পরিবাহী, এই যে একটা ফাঁপা পরিবাহী, এটা জাস্ট এরকম জাস্ট হয়ে যাবে। এর কি বলছে, ভিতরের পৃষ্ঠ সি ও বাইরের পৃষ্ঠ ডি। ভেতরের যে পৃষ্ঠ এটা সি এবং বাইরের পৃষ্ঠ ডি। ঠিক আছে, একে ধনাত্মক তড়িতের আহিত, এটি ধনাত্মক তড়িতে আহিত করা হলো, একে ধনাত্মক তড়িৎ দেওয়া হলো। দেখো এর মধ্যে যখন ধনাত্মক তড়িৎ দেওয়া হবে, এর মধ্যে ধনাত্মক তড়িৎ দেওয়া হলো মানে পজিটিভ দেওয়া হলো, পজিটিভ দেওয়া হলো। ঠিক আছে, তোমরা কি বলছে, দেওয়া হলো। আর একটি বড় সমকেন্দ্রিক, হ্যাঁ, আর একটি বড় সমকেন্দ্রিক ও ভূসংলগ্ন ভাপা গোলক যে প্রথম গোলকটি ঘিরে রাখা আছে। আচ্ছা, আরেকটি গোলক আছে যেটিকে কেন্দ্র সমান, মানে হচ্ছে এইটা সমান, শুধু বড় হবে যেহেতু, তাহলে এরকম এতটা বড় হবে। এই ছবিটা ভুল না করে থাকি তো, ভুল করে থাকলে আশা করি তোমাদের ঠিক করে দেবো, চিন্তা নেই। সমকেন্দ্রিক ও ভূসংলগ্ন ফাঁপা গোলক দিয়ে প্রথম গোলকটি ঘিরে রাখা হলো। বড় গোলকের ভেতরের ও বাইরের তল দুটি যথাক্রমে এম ও এন। এম হচ্ছে ভেতরের, ভেতরটা এম, তাহলে এই বড় গোলকটার ভেতরটা হচ্ছে এম ও বাইরেটা হচ্ছে এন। ঠিক আছে তো, ঠিক আছে, তাহলে সি ডি এম এন আর তলের আধান হবে এ। আচ্ছা এটা আমি এটা করেছিলাম আগের বাড়ি 12, যেহেতু আমি দেখো 12 এখন আগে করেছিলাম, তো কিছু কিছু প্রশ্ন হয়তো ভুলতেও পারি, তার জন্য একবার জাস্ট এরকম করলে রিভিশন হয়ে যায়। তার জন্য বলছি তোমরা কনসেপ্টটাকে বুঝে করো, তাহলে তোমাদেরও রিভিশন খুব সহজে হবে। যদি তোমরা কনসেপ্ট না বুঝে করো তখন কি হবে, তখন তোমাদের মনে থাকবে না। এবার দেখো কি বলছে, ধরো এখানে পজিটিভ আদান দেওয়া হলো প্রথম থেকে পজিটিভ। আমরা কি বলেছি, যে কোনো ফাঁপা বা নেট পরিবাহের ক্ষেত্রে পরিবাহের পৃষ্ঠের, পরিবাহের বাইরের পৃষ্ঠে আধান জমা হবে, মানে ভিতরের পৃষ্ঠে থাকবে না, তাহলে বাইরের পৃষ্ঠে আধান জমা হলো। যদি ডিতে আধান জমা হলো তাহলে ডিটা ধনাত্মক আর সিটা ঋণাত্মক। ঠিক আছে, এবার এখানে দেখে নিই, সিডি, সি হচ্ছে শূন্য, ঋণাত্মক কেন বলি, শূন্য, ভিতরে তো কোনো আধান নেই, শূন্য, আর ডিটা ধনাত্মক, তাহলে সি ইজ ইকুয়াল টু শূন্য, শূন্য লিখেছে ওখানে, আর ডি ইকুয়ালস টু ধনাত্মক। আর পুরো এরকম অপশনও মনে চলে আসছে আমার, তার জন্য বলছি ভালো করে বুঝে করবে, আরামসে হয়ে যাবে। এবার হচ্ছে এম এন, দেখো শূন্য ধনাত্মক, দেখো প্রথম অপশনটা চলে গেল, দ্বিতীয় অপশনে চলে গেল, বি আর সি এর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, এবার এবার যখন দিতে থাকলো, তাহলে এবার ধরো দিতে যেহেতু আছে আর এমটা আছে, এখানে আবেশ ঘটছে, এখানে আধান আছে, আর দূরের এটা দূরে, যেহেতু দেখো দূরে আছে, এটার ভিতরে কিছু তো নেই, ফাঁপা তো, এটা দূরে আছে, তার জন্য দেখো যখনই আহিত বস্তু অনাহিত, এটা অনাহিত বস্তু,
এটা আহিত বস্তু। যখন আহিত বস্তুকে অনাহিত বস্তুর সামনে রাখবো, এই ধর এই যে ভালো করে দিচ্ছি, আরো ভালো করে দিচ্ছি। ধরো এই রিংটা, এটা ডি আর সি, এর ভিতরে এই রিংটা, এই বস্তু তো আহিত, এই রিংটা তো আহিত, এটা অনাহিত। কি বললাম? আহিত অনাহিতের ক্ষেত্রে আবেশ হচ্ছে। আবেশের ক্ষেত্রে কি হচ্ছে? আবেশের ক্ষেত্রে হচ্ছে সামনের, মানে যেটা সামনের প্রান্ত, এটা সামনের, এমটা সামনের প্রান্ত, সামনের প্রান্তটা কি হবে? বিপরীত আধান, মানে এটা নেগেটিভ। আর দূরের প্রান্তটা ধনাত্মক আধান হবে। না, দেখো, না, দূরের প্রান্তটা ধনাত্মক আধান হবে, দূরের প্রান্তটা পরে দেখছি। আগে সামনের প্রান্তটা ঋণাত্মক আধান হবে, এটা ঠিক আছে, ঋণাত্মক আধান হলো। তাহলে এম ইজ ইকুয়াল টু ঋণাত্মক তন্ময় ক ঋণাত্মক, ঠিক আছে। তাহলে ভিতরের প্রান্ত ঋণাত্মক হলো তাহলে এমটা হয়ে গেল। এনটা কি বলতে চাইছে? তাহলে এনটা ধনাত্মক হবে, তাহলে এন ইজ ইকুয়াল টু, এনটা পজিটিভ আছে, তাহলে এন ইজ ইকুয়াল টু ধনাত্মক। ঠিক আছে, দেখি এরকম অপশন করে শূন্য, এটা হবে, তাহলে অপশন সি হবে। কিন্তু আমাদের উত্তর এখানে অপশন কি বলে দিয়েছে? অপশন বি বলেছে, তাহলে শূন্য। তাহলে পড়ে দেখি, না তোমাদের অপশন এখানে বি বলে দিচ্ছে, ঠিক আছে। তাহলে তোমাদের একবার পড়ে দেখি জাস্ট। একটি ফাঁপা পরিবাহীর গোলকের ভেতরের পৃষ্ঠ সি এবং বাইরের পৃষ্ঠে ডি অবস্থান করলো, ডি পৃষ্ঠ, একে ধনাত্মক তড়িতায়িত করা হলো, আর একটি বড় সমকেন্দ্রিক ও ভূ-সংলগ্ন। ঠিক 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 ঠিক। আচ্ছা, এই যে গোলকটা, বড় গোলকটা, এটা হচ্ছে ভূ-সংলগ্ন, মানে ভূপৃষ্ঠে স্থাপন করাছে। এবার আমি কি বলেছিলাম? এরকম কি বলেছিলাম? ভূ-সংলগ্ন যখন হবে তখন মুক্ত ইলেকট্রন, মানে দূরের যে ইলেকট্রন। দেখো এই যে তড়িতাবেশ, আমি কি দেখালাম একটু আগে? এরকম তড়িতাবেশ, এইখানে যে এইটা হচ্ছে এরকম তড়িতাবেশ। যখন কাছে আনবো, এটা এটা নিশ্চয় ছিল বিপরীত আধান, না দূরটা ধনাত্মক আধান, এইটা মুক্ত আধান, এটা মুক্ত আধান। কাজে তোমাদের এমসিকিউ তে যে মনে আছে তড়িৎ তারা, ওইটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের, সব দেখে দেখে বুঝিয়ে দেবো। এই যে জিনিসটা, এই সূচিমুখের ক্ষেত্রে মনে আছে, এই যে ধনাত্মক আধান, এটা হচ্ছে ভিতরে ভূপৃষ্ঠে মিলে গেল, যেহেতু ওটা মুক্ত দূরে ছিল। সেম কনসেপ্ট, এই যদি এমসিকিউ তে বুঝে থাকো, সেম কনসেপ্টে এটাই। যখনই দূরেরটা হবে, তাহলে এটাকে আবার নিয়ে চলে আসি, এইটা আবার নিয়ে চলে আসি, ঠিক আছে। যখনই দূরেরটা হবে, যখনই ভূ সংলগ্ন হবে, যখনই দূরের আধানটা কি করাচ্ছে এখানে, এখানে করানো হচ্ছে, এখানে ভূ সংলগ্ন করা হচ্ছে আবেশের কারণে। যখনই আবেশ হচ্ছে, আবেশে যখন দূরের যে আধানটা উৎপন্ন হচ্ছে, যে সম আধানটা, সেটা কি হচ্ছে, সেটা ভূ সংলগ্ন মিলে যাচ্ছে, তাহলে এটা শূন্য হবে। আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। প্রথম এই রিংটা, প্রথম এই রিংটা, এই রিংটার ক্ষেত্রে ধনাত্মক আধান দেওয়া হলো। এটা দেখো, এই রিংটার বাইরের যে পৃষ্ঠ সেটা ডি, ভিতরের পৃষ্ঠ সি। এই রিং, তার উপরে আরো একটা বড় রিং আছে, সেটা হচ্ছে বাইরের পৃষ্ঠ এম, ভিতরের পৃষ্ঠ এম। প্রথম রিংটাকে ধনাত্মক আধান দেওয়া হলো। আধানটা কি ভিতরে থাকবে? ভিতরে থাকবে না, বাইরের পৃষ্ঠ থাকবে। এক্ষুনি বললাম যে যখন যে কোনো নিরেট আকার, যে কোনো নিরেট হোক ফাঁপা হোক, সবসময় বাইরের পৃষ্ঠে অবস্থান করবে। তাহলে বাইরের পৃষ্ঠে ডিতে অবস্থান করলো, ঠিক আছে। মাইকটা আছে ঠিক? হ্যাঁ, মাইকটা ঠিক আছে। এবার ডিতে অবস্থান করলো ধনাত্মক আধান, তাহলে সি শূন্য, ডি ধনাত্মক। এবার এই যে এই বস্তুটা, এই ধরো এই বস্তুটা, আর এই বস্তুটা, এই ক্ষেত্রে আবেশ উৎপন্ন হচ্ছে। কারণ দেখো, এটা আহিত, এটা অনাহিত, টাচ করানো নেই, এটা তো ফাঁপা, এটা রিং, এটা জাস্ট রিং। একটা ধরো ছোট রিং, একটা বড় রিং তোমরা রাখো, একটা ছোট রিং রাখো, তার বাইরে বড় রিং রাখো, সেম সাইজটা, সেম, এই জিনিসটা সেম। তাহলে তাহলে এইটার ক্ষেত্রে স্পর্শ করানো নেই, এর শুধু রিং টাইপের, এটা স্পর্শ করানো নেই। তাহলে কি হবে? এটার মধ্যে ধনাত্মক হবে, তখন এটা কি হয়, ধনাত্মক যখন আবেশ ঘটানো হয়, তখন কি হয়, সামনের প্রান্তটা বিপরীত আধান, মানে এটা নেগেটিভ, আর দূরের প্রান্তটা ধনাত্মক আধান উৎপন্ন হচ্ছে। এবার তুমি তো বলতে পারো, তাহলে তাহলে স্যার এমটা তো ঋণাত্মক বুঝলাম, তাহলে এনটা শূন্য কেন হলো? এনটা শূন্য এন কেনই কারণ এই যে এই বস্তুটাকে, এটাকে আবার ভূ সংলগ্ন করে দিয়েছে। ভূ সংলগ্ন করলে কি হবে, মাথায় রাখবে, ভূ সংলগ্ন যখন করবে, আবেশের কারণে যে আধান, দূরবর্তী যে আধানটা উৎপন্ন হচ্ছে, সেটা ভূ সংলগ্নে মিশে যায়। আবেশের কারণে
এখানে ছোট্ট করে নোট লিখে রাখো, আবেশের কারণে দূরবর্তী আধানটা যেটা মুক্ত আধানটা সেটা ভূ সংলগ্ন থাকলে সেটা মাটিতে মিশে যাবে, এক্ষুনি বললাম। তা সেটা মাটিতে মিশে গেল, তাহলে এখানে n শূন্য হয়ে গেল। ঠিক আছে, তো এটা ছোট্ট করে একটা লিখে দিই, তাহলে মাথায় থাকা ছবিটা দেখে নেবে, এরকম করবে, ছোট্ট করে লিখে দিই। তো দেখো 3 নম্বরটা লিখে নিচ্ছি। আমরা জানি তোর না এটা নয়, ধরো 1 সেকেন্ড, কোথায় লিখলাম, আচ্ছা এইটা। হুম, আমি এতগুলো এগুলো লিখেছি না, পেপারই খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, মজা কথা বাদ দিয়ে এবার সিরিয়াস। তো কি লিখেছি এবার দেখো, প্রথম হচ্ছে ভেতরের গোলকের একদম ভেতরে কোনো আধান থাকে না, সিটা বলতে চাইছি, তাহলে সি ইজুল শূন্য। ভেতরে গোলকের একদম ভিতরে কোনো আধান থাকবে না, যতই আধান দিই সেটা বাইরের গোলকে থাকবে, তাহলে সি শূন্য। দেওয়া আধান বাইরে 2 নম্বর হচ্ছে দেওয়া আধান বাইরের পৃষ্ঠে ছড়িয়ে পড়ে, তাই ডি ইকুয়ালস, এটা ডি হবে, এটা ডি আছে, কাটিয়ে এটা ডি ইকুয়ালস টু ধনাত্মক। দেখো কি দিয়েছিলাম, আধানটা প্রশ্ন অনুযায়ী আধানটা ধনাত্মক দিয়েছিলাম, তো ধনাত্মকটা বাইরের পৃষ্ঠে অবস্থান করবে, তাহলে ডি ইকুয়াল ধনাত্মক। তারপরে আবেশের কারণে বাইরের বড় গোলকের ভেতরের তলে বিপরীত আধান তৈরি হবে, তাই এম ইকুয়াল টু ঋণাত্মক, এটা ঋণাত্মক। আবেশের কারণে ধরো, এই আবেশের কারণে এটা লিখো আগে, ভালো করে লিখো, এই জিনিসটা ভালো করে বল। আবেশের কারণে বাইরের বড় গোলকের ভেতরের তলে বিপরীত আধান তৈরি হবে, তাই এম ইজ ইকুয়াল টু ঋণাত্মক। এই গোলকটা এই গোলকটা এই গোলকটা আহিত, এটা অনাহিত, আবেশ ঘটবে, ঠেকায়নি আবেশ ঘটবে। আবেশ ঘটলে সামনেরটায় বিপরীত আধান, এটা ধনাত্মক আছে, ঋণাত্মক। এবং দূরের পৃষ্ঠে, দূরটা বলতে বাইরের পৃষ্ঠটা ধনাত্মক আধান উৎপন্ন হবে। বুঝতে পেরেছো আশা করি। তো তো এমটা ঋণাত্মক হয়ে যাবে। এবং লাস্টে যেটা বলবো, লাস্টে দেখো এটা লিখে দিচ্ছি, লাস্টে এখানটা আছে, লাস্টে দেখো লিখেছি, এটা লিখে নাও 4 নম্বর দিয়ে, যেহেতু বড় গোলকটি ভূ সংলগ্ন, তাই তার বাইরের তলের মুক্ত আধান মাটিতে চলে যাবে, ফলে n ইকুয়াল টু শূন্য। যেহেতু বড় গোলকটি ভূ সংলগ্ন, যেহেতু গ্রাউন্ডেড করা আছে, ভূ সংলগ্ন করা আছে, তাই তার বাইরের তলের মুক্ত ইলেকট্রনটি মাটিতে চলে যাবে। এই যে বাইরের তলের এই যে মুক্ত ইলেকট্রন, বাইরের যে একদম বাইরেরটা সেটা মুক্ত ইলেকট্রন মাটিতে চলে যাবে, তাহলে n ইকুয়াল টু 0। বুঝতে পেরেছো? ঠিক আছে, এর পরের প্রশ্ন, লাস্ট প্রশ্ন। আচ্ছা, আজকে হচ্ছে টোটাল এই যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী টোটাল, ভালো করে একটু শোনো। ঠিক আছে, এটা কোশ্চেনটা করে নিই, তারপরে বলছি। 5 নম্বরটা ভালো করে দেখো। জার্মানিয়াম হলো এক প্রকার আমরা সবাই জানি অর্ধপরিবাহী। তারপর এটার অর্ধপরিবাহী, এটা বলার কিছু নেই, তাও এটা ছোট্ট করে এটা লিখে দিচ্ছি। তারপর লিখে দেওয়ার আগে এইটুকু বোঝাচ্ছি। তারপর জার্মানিয়াম হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা এর এমনই যে পরিবাহী, মানে কি, যার তড়িৎ পরিবহন ক্ষমতা খুব বেশি, তার থেকে কম, কিন্তু অন্তরক যারা একদম তড়িৎ পরিবহন করেন তারা পরিবাহী, যেমন পরিবাহী এক্ষুনি কি বললাম, তামার মধ্যে দেখো তড়িৎ পরিবাহিত হচ্ছে, কিন্তু ওর মতো তড়িৎ প্রবাহিত হয় না জার্মেনিয়াম দিয়ে। কিন্তু অন্তরক, যেমন কি যার দ্বারা হচ্ছে, যেমন কাঠ যার দ্বারা তড়িৎ পরিবহন করা খুবই অসম্ভব টাইপের জিনিস, কিন্তু তার থেকেও ভালো তড়িৎ পরিবাহী, মানে একদম ভালো না আবার খারাপও না, মিডিয়াম, তার জন্য তোকে অর্ধপরিবাহী বলছে। দেখো এটা ছোট্ট করে লিখে দিচ্ছি, দেখো এটা লিখে দিয়েছি 5 নম্বর। জার্মেনিয়াম জি এবং সিলিকন এসআই হলো সাধারণত অর্ধপরিবাহী, এদের তড়িৎ পরিবহন ক্ষমতা পরিবাহী ও অন্তরকের মাঝামাঝি হয়। এটা বললাম, পরিবাহীর মতো বেশিও হয় না, অন্তরকের মতো একদম কমও হয় না, বা হয় একদম নেই বললেও চলে না, মিডিয়াম হয়, এটা লিখে নিও। এবার কিছু কথা, সেটা হচ্ছে দেখো, টোটাল তোমাদের পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন এখানে আমি এই 10টাই করালাম। টোটাল পরিচ্ছেদ সংক্রান্ত প্রশ্ন, এই যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী টোটাল 20টা আছে। প্রথম 10টা আজকে করালাম, কালকে বাকি 10টা দিয়ে টোটালটা করে দেবো, তারপরে ওর যে নিউমেরিক্যাল আছে সেটা করে দেবো, তারপর বাকি যে সমস্ত আছে ব্যালেন্স এগুলো করি শেষ করে দেবো। ঠিক আছে, সবকটা একসাথে দিলাম না, আমি বলেছিলাম 16টা দেবো, কিন্তু যেহেতু 10টা স্টোরেজের প্রবলেম প্লাস মাইকেরও কিছু চার্জার হচ্ছে, তার জন্য 10টা করালাম, পরের 10টা পরের বার করাবো।
তো আজকে এইটাই শেষ। সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। আর যদি বন্ধুদের মধ্যে কেউ যদি এইভাবে না বুঝতে পারে তাদেরকে পাঠিয়ে দিও, তারাও তো বুঝতে পারবে ভিডিওটা দেখে। ঠিক আছে।